আসসালামু আলাইকুম। 10 মিনিটে অধ্যায় শেষ ক্লাসে তোমাকে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে দ্বিতীয় অধ্যায় জীবকোষ এবং টিস্যু। অধ্যায়টা কিন্তু অনেক বড় এবং অনেক গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব 10 মিনিটের মধ্যে এই অধ্যায়টা একেবারে ঝামা তামা করে ফেলার। অধ্যায়টার মধ্যে যদি আমরা প্রবেশ করি, প্রথমে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের দুইটা চিত্র দেখতে পাবো। তো এখান থেকে আমাদের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের একটু পার্থক্য জেনে রাখা উচিত। উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষের মধ্যে কোষ প্রাচীর নাই। উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিড আছে, প্রাণী কোষের মধ্যে প্লাস্টিড নাই। উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা অনেক বড়, প্রাণী কোষের মধ্যে কোষ গহ্বর নাই বললে চলে, থাকলে অনেক ছোট ছোট। প্রাণী কোষের মধ্যে সেন্ট্রিউল থাকে, উদ্ভিদ কোষের মধ্যে কিন্তু আবার সেন্ট্রিউল বা সেন্ট্রোজোম থাকে না। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ, আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। এই যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্যটা একটু জেনে নিলাম, এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসার মতো না, খুবই একটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। আদি কোষ কাকে বলে, প্রকৃত কোষ কাকে বলে, আদি কোষ কি, প্রকৃত কোষ কি, দেহকোষ কি, জনন কোষ কি, দেহকোষ এবং জনন কোষের মধ্যে পার্থক্য। এগুলা খ নাম্বার এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমে আসো আদি কোষ। যেই কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় সেটা হচ্ছে আদি কোষ, এবং হচ্ছে যেই কোষের নিউক্লিয়াস সুগঠিত সেটা হচ্ছে প্রকৃত কোষ। তো আদি কোষের নিউক্লিয়াস কি না, সুগঠিত না, নিউক্লিয়াসের মধ্যে সাইটোপ্লাজমীয় কোনো ধরনের অঙ্গাণু থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। এবং হচ্ছে ক্রোমোজোমগুলো ছড়ায় ছিটা থাকে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এগুলা কিছু থাকে না, এবং ক্রোমোজোমের মধ্যে শুধুমাত্র ডিএনএ থাকে। আর প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা সুগঠিত, এবং তার মানে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, ক্রোমোজোম এগুলা খুব সুন্দরভাবে বিন্যস্তভাবে থাকে। এবং হচ্ছে ক্রোমোজোমের ভিতরে ডিএনএ, আরএনএ, প্রোটিন সব ধরনের উপাদান থাকে। আর সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হিসেবে সব ধরনের অঙ্গাণু থাকে, সেখানে রাইবোজোমও থাকে। এবং দেহকোষ এবং জনন কোষের ক্ষেত্রে যেই কোষটা, যেসব কোষ দ্বারা দেহ গঠিত হয় সেটা হচ্ছে দেহকোষ, আর যে কোষগুলো জনন কাজে অংশগ্রহণ করে সেগুলো হচ্ছে জনন কোষ। দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির, 2n প্রকৃতির হয়, যেটা দেহ গঠন করে। আর জনন কোষগুলো হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, n ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট হয়। তো জনন কোষগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে পুং জনন কোষ, একটা হচ্ছে স্ত্রী জনন কোষ। পুং জনন কোষ হচ্ছে শুক্রাণু, স্ত্রী জনন কোষ হচ্ছে ডিম্বাণু। আচ্ছা, এর পরবর্তীতে প্রথম গ নাম্বার প্রশ্নের মধ্যে আমরা প্রবেশ করলাম, সেটা হচ্ছে কোষ প্রাচীরের বর্ণনা। সেক্ষেত্রে চিত্রটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এই যে দেখো, অল্প সময়ের মধ্যে সহজে আমি একটা চিত্র আঁকছি। চিত্রগুলো একেবারে এই যে যতগুলা চিত্র আঁকা হয়েছে একবার নর্মালি সহজভাবে চিত্র আঁকার চেষ্টা করবা। তো কোষ প্রাচীরের ক্ষেত্রে আমরা যদি ইন্ডিকেট করি, প্রথমে কি থাকে, দুইটা কোষ প্রাচীর একসাথে যুক্ত থাকে। দুইটা কোষ প্রাচীর হচ্ছে মধ্যপর্দা দ্বারা সংযুক্ত থাকে। এর পরবর্তীতে থাকে হচ্ছে প্রাথমিক প্রাচীর, এবং এর পরবর্তীতে থাকে গৌণ প্রাচীর। গৌণ প্রাচীরটা 3টা স্তর বিশিষ্ট হয়। এই যেটা হচ্ছে বহিস্তর, এটা হচ্ছে মধ্যস্তর এবং অন্তঃস্তর। এই বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর মিলেই হচ্ছে গৌণ প্রাচীর। তো এটাকে কেন বহিস্তর বলা হয়, আসলে এটা হলো কোষের ভিতরের দিক, এই জন্য এটা হচ্ছে বহিস্তর, মধ্যস্তর। এই যেটা অন্তঃস্তর মানে কোষের ভিতরের দিক, এই জন্য অন্তঃস্তর বলা হয়। এবং মাঝখানে গ্যাপ থাকে, এটাকে পিট বা কূপ বলা হয়, যেটা দ্বারা এক কোষ থেকে অন্য কোষের মধ্যে বিভিন্ন পদার্থের আদান প্রদান নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, এরপর হচ্ছে কোষ প্রাচীর। মোনেরার মধ্যে কোষ প্রাচীর থাকে প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড দ্বারা তৈরি। তারপর হচ্ছে ফাঞ্জাইয়ের মধ্যে কোষ প্রাচীর থাকে কাইটিন দ্বারা তৈরি। এরপর প্লান্টি মানে উদ্ভিদের মধ্যে কোষ প্রাচীর থাকে, যেটা হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন এগুলো দ্বারা তৈরি হয়। এই হচ্ছে কোষ প্রাচীরের বর্ণনা। এর পরবর্তীতে আসো মাইটোকন্ড্রিয়ার বর্ণনা। ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, এটার জন্য ইন্ডিকেট গুলো ভালোভাবে শিখতে হবে। এই হচ্ছে ইন্ডিকেট। আচ্ছা, ইন্ডিকেটগুলো আমরা একটু দেখি। এটা হচ্ছে বহিস্তর, এটা হলো অন্তঃস্তর। এই যে অন্তঃস্তরের ভাঁজকে বলা হয় হচ্ছে কৃষ্টি। কৃষ্টির গায়ে ছোট ছোট দানা থাকে, এগুলোকে অক্সিজম বলা হয়। এবং মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিন্তু ডিএনএও থাকে। এবং মাইটোকন্ড্রিয়ার ভিতরের যে মাতৃকার যে পদার্থ থাকে, এইগুলাকে বলা হয় হচ্ছে ম্যাট্রিক্স। এই মোটামুটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। আমরা জানি সবার শ্বসনের 4টা ধাপ আছে, গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়েক, ক্র্যাব চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র। তো এই 4টা ধাপের মধ্যে গ্লাইকোলাইসিস ছাড়া বাকি 3টা ধাপই এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংগঠিত হয়, এবং সবচেয়ে বেশি শক্তি এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেই তৈরি হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। এর পরবর্তীতে আসা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিডও কিন্তু ঘ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা ইন্ডিকেটগুলো দেখে নেই। এই যে বহিস্তর, এই যে অন্তঃস্তর, তারপর হচ্ছে প্লাস্টিডের ভিতরে যে মাতৃকা, এগুলাকে বলা হয় হচ্ছে স্ট্রোমা। এবং হচ্ছে প্লাস্টিকের ভিতরে এই যে রাইবোজোম থাকে, তারপরে শ্বেতসার দানা থাকে, এবং প্লাস্টিডের মধ্যে কিন্তু ডিএনএও থাকে। এবং হচ্ছে এই যে গ্রানাম থাকে, এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম। প্রত্যেকটা গ্রানাম আবার এই নালীগুলা দ্বারা তৈরি। এই নালীগুলাকে বলা হয় হচ্ছে থাইলাকয়েড, মানে অনেকগুলা থাইলাকয়েড দ্বারা একটা করে গ্রানাম তৈরি হয়। এরকম প্লাস্টিডের মধ্যে অনেকগুলো আবার গ্রানাম থাকে। তো প্লাস্টিড হচ্ছে 3 ধরনের হয়ে থাকে, লিউকোপ্লাস্ট,
ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ, আর ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন। যেমন এখানে রঙিন হওয়ার কারণে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে, জ্যান্থোফিল, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন। তো পরীক্ষার জন্য এই বিষয়গুলো ইম্পর্টেন্ট, যে কোন রঞ্জক পদার্থ কোন রঙের জন্য দায়ী, ওখান থেকে এমসিকিউ কোশ্চেন আসে। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা খুবই ইম্পর্টেন্ট, চিত্রটা ভালোভাবে শিখতে হবে এবং ইন্ডিকেটগুলো ভালোভাবে দেখতে হবে। এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন মাঝে মাঝে ছিদ্র থাকে, এগুলাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র, এবং ভিতরে যে জেলির মতো যে পদার্থ থাকে এগুলাকে বলা হয় হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমগুলা কিন্তু হচ্ছে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, তারপরে হরমোন, এনজাইম, এগুলা দ্বারা হচ্ছে এই নিউক্লিওপ্লাজমটা তৈরি হয়। অপেক্ষাকৃত গাঢ় বস্তুটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস হচ্ছে আরএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি হয়, এবং এই যে সুতার মতো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ক্রোমোজোম বা ক্রোমাটিন বস্তু। এই মোটামুটি হচ্ছে নিউক্লিয়ার। চিত্র 8 করে ইন্ডিকেট করে একটু স্টেপ বাই স্টেপ বর্ণনা দিলে 3-এ 3 পেয়ে যাবো ইনশাল্লাহ। এর পরবর্তীতে যে অঙ্গাণুগুলো আছে, ঝিল্লিযুক্ত কয়েকটা অঙ্গাণু আরো আছে, যেমন হচ্ছে গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক জালিকা, কোষগহ্বর এবং লাইসোজোম। এবং ঝিল্লিবিহীন অঙ্গাণু আছে কোষ কঙ্কাল, রাইবোজোম এবং সেন্ট্রোজোম। তো এখানে আমরা যদি দেখি গোলজি বস্তু যেটা, এটা সাধারণত প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না, থাকলেও খুব কম থাকে। সিস্টার্নি এবং ভেসিকল দ্বারা গোলজি বস্তু তৈরি হয়। তো গোলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থ নিঃসরণ এবং হচ্ছে হরমোন নিঃসরণে এই গোলজি বস্তু ভূমিকা পালন করে। এরপর হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে মসৃণ এবং অমসৃণ। যদি এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে রাইবোজোম থাকে সেই ক্ষেত্রে সেটাকে অমসৃণ বলা হয়, যদি না থাকে তাহলে মসৃণ। যেহেতু এর গায়ে রাইবোজোম থাকে, রাইবোজোম আমার প্রোটিন তৈরি করে, সেই ক্ষেত্রে এন্ডোপ্লাজমিক জালিকা প্রোটিন তৈরিতে সাহায্য করে এবং কোষের প্রবাহ পথ হিসেবে কাজ করে, রাস্তা হিসেবে, নালী হিসেবে কাজ করে। এবং হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা মাইটোকন্ড্রিয়া এবং কোষ গহ্বর তৈরিতে ভূমিকা পালন করে। এরপরে হচ্ছে কোষ গহ্বর। কোষ গহ্বর আপাত দৃষ্টি কোষের মধ্যে একটা ফাঁকা স্থান, কিন্তু আসলে ফাঁকা না, এটা বিভিন্ন পদার্থ দ্বারা পরিপূর্ণ থাকে, যেমন বিভিন্ন কোষরস, তারপরে শর্করা, আমিষ, স্নেহ, তারপর হচ্ছে বিভিন্ন জৈব অ্যাসিড, বিভিন্ন জৈব পদার্থ, এগুলা দ্বারা হচ্ছে এই কোষ গহ্বরটা পরিপূর্ণ অবস্থায় থাকে। এর পরবর্তীতে আসে হচ্ছে লাইসোজোম। লাইসোজোম হচ্ছে কোষের সেনাবাহিনীর মতো কাজ করে। কোষ যদি কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয় তবে সেই জীবাণুকে মেরে ফেলে। তবে অনেক ক্ষেত্রে কোষের মধ্যে যদি অক্সিজেনের ঘাটতি হয়, সেই অক্সিজেনের ঘাটতির জন্য সেই লাইসোজোমের প্রাচীর ভেঙে গিয়ে পদার্থগুলো আর বিষাক্ত পদার্থ বেরিয়ে কোষের নিজের অঙ্গাণুগুলাকে মেরে ফেলে, যার কারণে কোষের মৃত্যু হইতে পারে। মানে নিজের মৃত্যুর জন্যই এই লাইসোজোম অনেক সময় দায়ী হইতে পারে। এরপরে দেখো ঝিল্লিবিহীন অঙ্গাণু, এর মধ্যে আছে কোষ কঙ্কাল, রাইবোজোম এবং সেন্ট্রোজোম। তো কোষ কঙ্কাল মূলত হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন, টিবিউলিন, এই প্রোটিনগুলো দ্বারাই কোষ কঙ্কাল তৈরি হয়। এগুলা বিভিন্ন ধরনের ফিলামেন্ট থাকে, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলা দ্বারা হচ্ছে, এগুলাই হচ্ছে মূলত কোষ কঙ্কাল। এরপর হচ্ছে রাইবোজোম। রাইবোজোম মূলত প্রোটিন তৈরি করে, এটাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। দুইটা উপ একক দ্বারা তৈরি, একটা ছোট উপ একক, একটা হচ্ছে বড় উপ একক, এটাই হচ্ছে মূলত হচ্ছে রাইবোজোম। এরপর হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম প্রধানত প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না। এইটা হচ্ছে কোষ বিভাজনের ক্ষেত্রে ভূমিকা পালন করে। এই হচ্ছে কোষীয় অঙ্গাণুগুলো। এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার কোশ্চেন আসে, এগুলা খ নাম্বার এবং ক নাম্বারের জন্য, আর এগুলা গ ঘর জন্য খুব ইম্পর্টেন্ট, এখান থেকে ক খর জন্য। এখন আসা যাক টিস্যু অংশ, যেটা টিস্যু কাকে বলে। একাধিক কোষ একত্রিত হয়ে একটা নির্দিষ্ট কাজে অংশগ্রহণ করলে তাকে টিস্যু বলা হয়। উদ্ভিদ টিস্যুটাকে দুই ভাগে ভাগ করছে, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। যে টিস্যুর কোষগুলা বিভাজিত হয়, বিভাজন ক্ষমতা সম্পন্ন, সেই টিস্যুকে বলা হয় ভাজক টিস্যু। যেই টিস্যুর কোষগুলা বিভাজিত হয় না, স্থায়ীভাবে অবস্থান করে, সেগুলো হচ্ছে স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী টিস্যু। নিঃস্রাবী টিস্যুর কথা আগে শেষ করে দেই। কাঁঠাল কাটলে যে রস পড়ে, আঠা পড়ে, এবং হচ্ছে রাবার গাছের যে আঠা, জিগারা গাছের যে আঠা, এগুলো সাধারণত নিঃস্রাবী টিস্যু। আর সরল টিস্যু, যেই টিস্যুর কোষগুলো একই আকৃতির সেগুলো হচ্ছে সরল টিস্যু, আর যেই টিস্যুর কোষগুলো ভিন্ন ভিন্ন আকৃতির সেগুলো হচ্ছে জটিল টিস্যু। সরল টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা সাধারণত উদ্ভিদের সব জায়গাতে থাকে। প্যারেনকাইমা সাধারণত 2 ধরনের হয়, যদি ক্লোরোফিল যদি থাকে সেক্ষেত্রে এটাকে ক্লোরেনকাইমা বলা হয়, আর যদি জলজ উদ্ভিদের ক্ষেত্রে বায়ুকুটুরি থাকে তখন সেটাকে এরেনকাইমা বলা হয়। আর হচ্ছে কোলেনকাইমা, এটা সাধারণত পাতার শিরা এবং পাতার বোটায় থাকে, কচি এবং নমনীয় কাণ্ড থাকে, কুমড়া এবং দণ্ডকলসের মধ্যে এই কোলেনকাইমা থাকে, এটার কোনো প্রকারভেদ নাই। আর স্ক্লেরেনকাইমা হচ্ছে 2 ধরনের হয়, একটা স্ক্লেরাইড এবং একটা হচ্ছে ফাইবার। ফাইবার হচ্ছে সাধারণত পাটের তন্তু, যেটা তন্তু, আঁশ। আর স্ক্লেরাইড যেটা, এটা হচ্ছে যত কাঠ আছে, গাছের যত কাঠ আছে সেটা হচ্ছে স্ক্লেরাইড। এই হচ্ছে স্ক্লেরেনকাইমা। সাধারণত
ফলের বীজত্বক কর্টেক্স এবং বীজত্বকের মধ্যে স্ক্লেরেনকাইমা পাওয়া যায়। এরপরে জটিল টিস্যু হলো দুই প্রকার, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেমের মধ্যে 4 ধরনের কোষ আছে, সেটা হচ্ছে ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ফ্লোয়েমের মধ্যে 4 ধরনের কোষ আছে, শিব কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এখন আসা যাক জাইলেম এবং ফ্লোয়েমের কাজ কি। জাইলেম মূলত উদ্ভিদ কি করে, মাটি থেকে পানি শোষণ করে, মাটি থেকে পাতা পর্যন্ত পানি শোষণের জন্য ব্যবহৃত হয় হচ্ছে জাইলেম, এবং পাতার মধ্যে যে খাদ্য তৈরি হয় এই খাদ্যটা উদ্ভিদ সারা দেহে ছড়ায় দেয় হচ্ছে ফ্লোয়েমের মাধ্যমে। এখন আসা যাক প্রাণী টিস্যু। প্রাণী টিস্যু হলো 4 ধরনের আছে, আবরণ টিস্যু, পেশি টিস্যু, যোজক টিস্যু এবং স্নায়ু টিস্যু। এই যোজক টিস্যুর বর্ণনা তুমি পাবা অধ্যায় 6 এবং অধ্যায় 9, সুতরাং এখানে এটা আলোচনা করব না। স্নায়ু টিস্যু পাবা অধ্যায় 10, সুতরাং এখানেও সেটা আলোচনা করব না। পেশি টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃদপেশি। এই আবরণী টিস্যুকে আকার আকৃতি অনুসারে 3 ভাগে ভাগ করা হয়েছে, স্কোয়ামাস, কিউবোডাল এবং হচ্ছে কলামনার। এখান থেকে তুমি এমসিকিউ এর জন্য উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য মনে রাখবা। স্কোয়ামাসের উদাহরণ হচ্ছে বৃক্কের বোমেন্স ক্যাপসুল, আর হচ্ছে কিউবোডাল উদাহরণ হচ্ছে বৃক্কের সংগ্রাহক নালী, কলামনার উদাহরণ হচ্ছে অন্ত্রের অন্ত্রপ্রাচীর। আর হচ্ছে ভিত্তি পর্দার উপর ভিত্তি করে এই আবরণ টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সাধারণ আবরণ টিস্যু, স্টেডিফাইড, সিউডো স্টেডিফাইড। সাধারণ আবরণ টিস্যুর মধ্যে এই যে স্কোয়ামাস, কিউবোডাল, কলামনার সবগুলাই হচ্ছে সাধারণ আবরণ টিস্যুর অন্তর্ভুক্ত। স্টেডিফাইড হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর ত্বক, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, খুবই ইম্পর্টেন্ট। মেরুদণ্ডী প্রাণীর ত্বক এটা হচ্ছে স্টেডিফাইড, এবং সিউডো স্টেডিফাইড উদাহরণ হচ্ছে ট্রাকে। এছাড়া আরো কিছু টিস্যুর উদাহরণ দেওয়া আছে, এগুলো একটু ভালো করে পড়ে নিবা। আচ্ছা, এরপর আসা যাক পেশি টিস্যু। এটা হলো 3 প্রকার, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃদপেশি। এই টিস্যু পার্টটা থেকে এই অংশটা গ এবং ঘ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে পার্থক্য আকারে পড়ে নিবা। তো এখন তোমরা যে পার্থক্যটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সহজ বায়োলজি বই থেকে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি পার্থক্যটা দেখানো হয়েছে। এইভাবে পার্থক্যটা পড়বা, তাহলে ঐচ্ছিক পেশির বর্ণনা, অনৈচ্ছিক পেশির বর্ণনা এবং হৃদপেশির বর্ণনা এইভাবে তোমরা দিলে ভালো হবে। আমি যদি সহজভাবে বলে দিই, ঐচ্ছিক পেশি নিজের ইচ্ছা মতো সংকোচন প্রসারণ করা যায়, অনৈচ্ছিক পেশি নিজের ইচ্ছা মতো সংকোচন প্রসারণ করা যায় না, আর হৃদপেশি একটা নির্দিষ্ট ছন্দে সংকুচিত এবং প্রসারিত হয়। ঐচ্ছিক পেশির উদাহরণ হচ্ছে হাত এবং পায়ের পেশি, অনৈচ্ছিক পেশির উদাহরণ হচ্ছে আমাদের পাকস্থলীর মধ্যে যে পেশি আছে, তারপরে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রের মধ্যে যে পেশি আছে, ফুসফুসের মধ্যে যে পেশি আছে, এগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। আর হৃদপিণ্ডের যে পেশি সেটা হচ্ছে হৃদপেশি। তো এই ছিল মোটামুটি দ্বিতীয় অধ্যায়। আশা করি দ্বিতীয় অধ্যায়টা এই অল্প সময়ের মধ্যে একেবারে ঝামাঝামা তামা হয়ে গেছে। তো তোমরা যারা বায়োলজিতে খুব ভালো মার্ক পেতে চাও, অল্প পড়াশোনা করে বেশি মার্ক পেতে চাও, তাদের জন্য অনন্য এবং অসাধারণ একটা বই, সেটা হচ্ছে সহজ বায়োলজি, নবম দশম শ্রেণীর জন্য স্পেশালি। আমি যদি বলি প্রত্যেকটা সৃজনশীলে যারা 10-এর 10 পেতে চাও তাদের জন্য অনন্য এবং অসাধারণ একটা বই। এই বইটার বিশেষ বৈশিষ্ট্য হলো মোটামুটি শহর লেভেলের প্রত্যেকটা স্কুলের টিচাররা নিজেদের জন্য বইটা নিতেছেন, অলরেডি নিছেন এবং তাদের স্টুডেন্টদের জন্য নিতেছেন। এবং বাংলাদেশের সবচেয়ে বই জগতে বড় প্ল্যাটফর্ম রকমারি.com-এর বেস্ট সেলার লিস্টে আছে এই বইটা। মানে বাংলাদেশের যতগুলা বই আছে তার মধ্যে বেস্ট সেলার লিস্টে আছে। সো বইটা ভালোর জন্য এই বেস্ট সেলার লিস্টে আছে। বইটা একেবারে ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে পেতে রকমারি.com এবং wafilife.com থেকে বইটা অর্ডার করতে পারো, এবং হচ্ছে আমার কাছ থেকেও সরাসরি নিতে পারো। আর তোমাদের জন্য একটা স্পেশাল নিউজ আছে, যারা রেগুলার আমার ক্লাস করো এবং যাদের আমার ক্লাস ভালো লাগে, যারা অনেকেই আছে পার্সোনালি আমার কাছে আমার কোর্স কিনতে চায়, আমার কাছে পড়তে চায়, তাদের জন্য স্পেশাল একটা নিউজ হচ্ছে, আমার একটা কোর্স চলে আসছে নবম দশম শ্রেণীর বায়োলজির জন্য। আমার একটা কোর্স চলে আসছে, সেই কোর্সটাতে তোমরা জয়েন হতে পারো। তো এই কোর্সটাতে আমরা কিভাবে পড়াচ্ছি, একেবারে বেসিক, সিকিউ, এমসিকিউ, প্রত্যেকটা অধ্যায় 3টা ক্যাটাগরিতে আমরা ক্লাস নিচ্ছি। সো বায়োলজিতে A+ পাওয়া নিয়ে তোমার কোনো টেনশন নাই। আমার কোর্স এবং সহজ বায়োলজি বই সংক্রান্ত বিস্তারিত জানতে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো।